ওল্ড স্কুল বিটসে। আমি তৃণা আছি আর আমার সাথে আছে মিউজিক্যাল ব্যান্ড নকশিকাথা। কেমন আছে নকশিকাথা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। আমরা নকশিকাথাও ভালো আছি। Okay. আমাদের সাথে আজকে আছেন আমাদের বেজিস্ট ফয়সাল, তারপরে আছেন রোমেল কিবোর্ড বাজান, তারপরে আছেন তুফান ড্রামস পারকাশনস, আছেন সুমন ভাই লিড গিটারে, আর আমি সাজিদ ফাতেমি। ওয়েল ভাইয়া, একদম শুরুর দিকটার কথা শুনবো। কবে কিভাবে কাদের হাত ধরে ব্যান্ড নকশিকাথা যাত্রা শুরু করে? আমরা মূলত নকশিকাথা ব্যান্ড আগে ছিল গানওয়ালা ব্যান্ড। আমরা 2007-এ ব্যান্ডের ফর্ম করি। আমরা ব্যান্ডটার নাম ছিল গানওয়ালা। গানওয়ালা, হ্যাঁ, Okay. গানওয়ালা ছিল 2007 থেকে 12 পর্যন্ত একই গানওয়ালা নামেই চললো ব্যান্ড। 2012-তে এসে আমরা শুরু করলাম শুধুই ফোক গান নিয়ে কাজ করা, শুধুই ফোক গান গাইতে লাগলাম, এবং তখন ব্যান্ডের নাম পরিবর্তন হয়ে গানওয়ালা থেকে হয়ে গেল নকশিকাথা। ওয়েল ভাইয়া, ব্যান্ডের নাম নকশিকাথা। নকশিকাথা কেন ব্যান্ডের নাম? কোন নকশিকাথা- কনসেপ্ট থেকে রাখা এই গান? ফাইন, এটা হচ্ছে যে আমরা তো ওই মানে একজন কি বলবো সূচিশিল্পী, উনি কি করেন, কাঁথা অনেক রঙের সুতো দিয়ে কাঁথা বুনেন, খুব চমৎকার একটা চিত্র দাঁড়ায়। আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ফোক গান সংগ্রহ করি। আমি গানগুলো অনেক দিন ধরেই এই কাজ, বাউল গান নিয়েই কাজ করছি। করতে করতে ফোক গানের ভান্ডার সমৃদ্ধ হলো কিছুটা, মানে এটা যে খুব বেশি কিছু তা না। তো এই গানগুলো নিয়ে একটা একটা করে মানে বিনি সুতার মালা, জাস্ট এই গানগুলো দিয়েই আমরা আমাদের পথ চলাকে সমৃদ্ধ করছি। ওই গানগুলোই হচ্ছে আমাদের কাছে রঙিন সুতো, আর সেটা থেকেই আসলে নকশিকাথা। আমরা সেই ওই বিনি সুতার মালা দিয়েই আমরা নকশিকাথা গেঁথে চলেছি নকশিকাথার জন্য। ওয়েল ভাইয়া, এখন একটা গান শুনবো। কোন গানটি দিয়ে শুরু করবো আমরা আজকের ওল্ড স্কুল বিটস? আমরা শুরু করছি আমাদেরই একটি কম্পোজিশন, লেখা হচ্ছে বরকতুল্লাহ মারুফের, আর সুর আমারই। শুনে আসি গানটা। আমি এই দিকে চাই ওই দিকে চাই, আমার সব ঘাটেরই পানি যে চাই। আমি এই দিকে চাই ওই দিকে চাই, আমার সব ঘাটেরই পানি যে চাই। আমার ডান দিকেতে ঘুমের শহর বাই উপাসনা, আমার মন চলে রাধানগরে, আমার মন চলে রাধানগরে, আমার মন চলে রাধানগরে, আমার মন চলে রাধানগরে। আমার মন ভেঙে যায়, মন ফেটে যায়, মনের কি বা দোষ, কালো ভুলের শিকার শুধু কালিমাতে ভুল। আমার মন ভেঙে যায়, মন ফেটে যায়, মনের কি বা দোষ, কালো ভুলের শিকার শুধু কালিমাতে ভুল, কালিমাতে ভুল। আমার মন চলে রাধানগরে, আমার মন চলে রাধানগরে, আমার মন চলে রাধানগরে, আমার মন চলে রাধানগরে। আমার রাত্রি জাগা রাত্রি আঁকা, রাতের কি বা দোষ, এক নজরি দিলাম শুধু ভরা নদীর কুল। আমার রাত্রি জাগা রাত্রি আঁকা, রাতের কি বা দোষ, এক নজরি দিলাম শুধু ভরা নদীর কুল, ভরা নদীর কুল। আমার মন চলে রাধানগরে, আমার মন চলে রাধানগরে, আমার মন চলে রাধানগরে, আমার মন চলে রাধানগরে। আমি এই দিকে চাই ওই দিকে চাই, আমার সব ঘাটেরই পানি যে চাই। আমি এই দিকে চাই ওই দিকে চাই, আমার
চারিদিকেতে ঘুমের শহর বায় উপাসনা। আমার মন চলে রাধানগরে, 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 আমার মন চলে রাধানগরে। থ্যাংক ইউ ভাইয়া, একটা সুন্দর গান আমাদেরকে গেয়ে শোনানোর জন্য। ভাইয়া, তখন যেভাবে প্র্যাকটিস করতেন এখনো কি ঠিক সেইভাবেই সময় দেওয়া হয় ব্যান্ডকে? ব্যান্ডকে সময় দিই, ওকে, প্রচুর সময় দিই, কারণ এমনিতেই আমাদের দেশের ব্যান্ডের যে অবস্থাটা, আমরা হয়তো একটা সময় পর্যন্ত কিছু ব্যান্ড দাঁড়িয়ে গেছে, যে ব্যান্ডগুলোকে আসলে অতিক্রম করে যাওয়াটা হয়তো এখনকার সময়ের ব্যান্ডগুলোর জন্য অনেক কঠিন, কিন্তু সেই তুলনায় তারা যখন যেভাবে প্র্যাকটিস করেছেন, অনেক বেশি সময় দিয়েছেন তারা। আমাদের এই সময়ে এসে, একেবারে অস্থির সময়ে এসে আমরা ব্যান্ডের 5-6 মেম্বার, 5 মেম্বার একসাথে হওয়াটাই কিন্তু অনেক কঠিন একটা কাজ। তারপরেও সবাই প্রত্যেকের জায়গা থেকে স্যাক্রিফাইস করে আমরা মোটামুটি সপ্তাহে 1-2 দিন আমরা বসছি, নির্দিষ্ট একটা সময়ে বসছি, সময় দিচ্ছি। কিন্তু ঠিক সেই সময়ে যখন আমরা প্র্যাকটিস শুরু করি প্রথম ব্যান্ডের, একদম ঘুরে ঘুরে ঢাকা শহরের অনেক প্র্যাকটিস প্যাডে আমরা যেতাম। আমার মনে আছে আমি জাস্ট নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, হ্যাঁ, ওই ঢাকার আশপাশে আমরা গিয়ে তখন লাইন আপে একটু অন্যরকম ছিল লাইন আপটা। তখন আমরা ইভেন মানে জাস্ট আমি এবং তখন আমাদের ব্যান্ডে ভোকাল ছিলেন আর একজন, আমরা দুজন মিলে বাসে ঝুলতে ঝুলতে কেরানীগঞ্জ চলে যেতাম। খুব পীড়াদায়ক ছিল বিষয়গুলো, কিন্তু সেই সময়ের, সেটাকে বলবো না দুঃসহ স্মৃতি, সেই সময়ের দুঃসহ স্মৃতিগুলো আসলে আমাদের এখনকার পুঁজি। কিন্তু ওয়েল, আরেকটি গান শুনবো ভাইয়া, কোন গানটি হবে এখন? এই গানটি হচ্ছে আমারই সুর করা, বরকতুল্লাহ মারুফের লেখা ফেরারি জোনাকি। শুনে আসি গান। এটাও আমাদেরই কম্পোজিশন। চিনবে না জানি, চিনবে না, চিনবে না জানি, চিনবে না, তবু জানতে চাইছি চেনো কি? চিনবে না জানি, চিনবে না, চিনবে না জানি, চিনবে না, তবু জানতে চাইছি চেনো কি? তোমার শহরে আমি ঢুকে পড়া ফেরারি জোনাকি, তোমার শহরে আমি ঢুকে পড়া ফেরারি জোনাকি। চিনবে না জানি, চিনবে না, চিনবে না জানি, চিনবে না। ফুলঘুলি দিয়ে ঢুকে দেখি পাহারায় আছে একটি টিকি, ফুলঘুলি দিয়ে ঢুকে দেখি পাহারায় আছে একটি টিকি, তবু জানালা গলে তোমার বিছানা জুড়ে নরম জোছনা আসে কি? তোমার শহরে আমি ঢুকে পড়া ফেরারি জোনাকি।
এতটা দেয়াল, তবু শহর জুড়ে বৃষ্টি হলে আসে চোখে জলতা নাকি তোমার শহরে আমি ঢুকে পড়া ফেরারি জোনাকি, তোমার শহরে আমি ঢুকে পড়া ফেরারি জোনাকি। চিনবে না জানি চিনবে না, চিনবে না জানি চিনবে না, তবু জানতে চাইছি চেনো কি তোমার শহরে আমি ঢুকে পড়া ফেরারি জোনাকি, তোমার শহরে আমি ঢুকে পড়া ফেরারি জোনাকি, তোমার শহরে আমি ঢুকে পড়া ফেরারি জোনাকি। থ্যাংক ইউ ভাইয়া, আবারও অনেক ধন্যবাদ জানাচ্ছি আরেকটি সুন্দর গান গেয়ে শোনানোর জন্য। ভাইয়া, প্রথম যখন অ্যালবামের গান রেকর্ড করতে গেলেন কেমন লেগেছিল? হাউ ডিড ইউ ফিল? ফিলিংস অদ্ভুত রকম সুন্দর ছিল। সেটা হচ্ছে আমাদের ব্যান্ডের অ্যালবামটা করি আমরা 2008-এ, নজর রাখিস, গানওয়ালা ব্যান্ডের অ্যালবাম নজর রাখিস শিরোনামে। অ্যালবামে একটা গান আছে, আমরা গানটা এখন মঞ্চে প্রায়ই করি আমরা, আজব রঙ্গিলা। এই গানটা আমি গাইলাম প্রথমে স্টুডিওতে, গাওয়ার পরে আমার ভাল লাগেনি। তখন এটা মিউজিক ডিরেকশনের দায়িত্বে ছিলেন সুমন কল্যাণ। পরদিন সুমন দাঁড়িয়ে আমি ফোন দিলাম, দাদা গানটা আমার ভালো লাগলো না, গাওয়া ভালো হয়নি, আজকে একটু আরেকবার টেক করেন গানটা। সে বলে যে দেখি গানটা একবার শুনি। গানটা সে শুনলো, শোনার পরে সে আমাকে বলতে, ফাতেমি ভাই আপনার গাইতে হবে না, আপনি এখানে বসেন, আমি ভেতরে যাচ্ছি। তারপরে সে ভেতরে চলে গেল। গানটা ছিল যে ভোরের শিশির মাইখা গায়ে, ভোরের শিশির মাইখা গায়ে গড়া গড়ি যায় আর ধুলাতে লুটায়, আর কলজা ধইরা টান যে মারে আজব রঙ্গিলায়, হায় কোন সে রঙ্গিলায়। আমাকে বলে আপনি এখানে বসেন, আমি ভেতরে যাই। তারপরে সে ভেতরে গিয়ে এই গানটার মধ্যে জাস্ট ওটা ছেড়ে দিয়ে হারমোনাইজ করা শুরু করলো। হেয়া না হেয়া হো, হেয়া না হেয়া হো, পুরো গানটা হারমোনাইজ করলো এবং আরও কিছু জায়গায় সে অন্যরকমভাবে কিছু সুর আরোপ করলো। করার পরে সে ভেতরে আসার পরে যখন একটু মিক্স করে ছেড়ে দেওয়া হলো গানটা, অদ্ভুত সুন্দর একটা গান দাঁড়ালো সেটা। আমি সত্যি এই স্মৃতিটা কখনোই ভুলবো না, যে একটা কি বলবো যে মৃতপ্রায় গানকে একজন কম্পোজার ইচ্ছা করলে কোন পর্যায়ে কত ভালো জায়গায় নিয়ে যেতে পারেন, এটা আমার কাছে মনে হয় একেবারেই মনে রাখার মতো একটা ঘটনা। ভাইয়া এখন একটা গান শুনবো, কোন গানটি হবে এখন? এখন গান করছি স্পর্শ, ভেজা মেঘের স্পর্শ নিয়ে। এটা হচ্ছে বরকতুল্লাহ মারুফেরই লেখা এটা, আর সুর বনি আহমেদের। শুনে আসি গানটা। ভেজা মেঘের স্পর্শ নিয়ে অনুভবে তোমায়, স্নিগ্ধ মনে বৃষ্টি মেঘে নিবিড় ভালোবাসায়, ঘাস ফুলের শিশির জলে মুগ্ধ নয়না, তাকিয়ে থেকো অপলকে ছুঁয়ে যাব তোমায়। ভেজা মেঘে স্পর্শ নিয়ে অনুভবে তোমায়, স্নিগ্ধ মনে বৃষ্টি মেঘে নিবিড় ভালোবাসায়। এলো চুলে খোলা মনে আকাশ পানে যেও, স্বপ্ন
স্বপ্ন সিঁড়ি ভেঙে ভেঙে রামধনুকে বৃন্তে ফোটা ফুলের কোলে হিমেল বাতাসে বয়ে তোমার কপল ছুঁয়ে যাব সবার অগোচরে ঘাস ফুলের ওই শেষের জলে মুগ্ধ নয়না তাকিয়ে থেকো অপলকে ছুঁয়ে যাব তোমায় ভেজা মেঘে স্পর্শ নিয়ে অনুভবে তোমায় স্নিগ্ধ মনে বৃষ্টি মেঘে নিবিড় ভালোবাসায় ঝরা পাতার মরমরেতে হেঁটোয়ান মনে ভোরের প্রথম পূজন তোমায় স্বাগত জানাবে ঝরা পাতার মরমরেতে হেঁটোয়ান মনে ভোরের প্রথম পূজন তোমায় স্বাগত জানাবে নরম রোদের মিষ্টি ছোঁয়ায় নিজেকে হারিয়ে আলতো পরশ পাবে আমার শীতল বাতাসে ঘাস ফুলে লই শিশির জলে মুগ্ধ নয়না তাকিয়ে থেকো অপলকে ছুঁয়ে যাব তোমায় ভেজা মেঘে স্পর্শ নিয়ে অনুভবে তোমায় স্নিগ্ধ মনে বৃষ্টি মেঘে নিবিড় ভালোবাসায় অপলকে ছুঁয়ে যাব তোমায় অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ একটা সুন্দর গান গেয়ে শোনানোর জন্য। ভাইয়া ব্যান্ড মিউজিক করছেন যেহেতু, কনসার্ট তো অবশ্যই করা হচ্ছে কিংবা সামনে হবেও, খুব মজার কোনো স্মৃতি আছে কনসার্ট নিয়ে যে আমাদের সাথে একটু শেয়ার করা যায়? আমরা প্রথম কনসার্ট করলাম হচ্ছে লালমনিরহাটে, লালমনিরহাট গভর্নমেন্ট স্কুলের 95 বছর পূর্তি উপলক্ষে সেখানে গেলাম আমাদের ব্যান্ড নিয়ে। আমাদের সাথে যিনি কন্ট্যাক্ট করলেন মেজর আজাদ, আমরা ছোটোবেলা থেকেই আসলে ওনার নাম শুনেছি, আমার বাড়ি লালমনিরহাট, তো ওনাকে কোনোদিন দেখা হয়নি। কনসার্ট উনি যখন কন্ট্যাক্ট করলেন আমার সাথে 15 দিন আগে আমাকে ফোন দিলেন যে ফাতেমি তোমার গান তো শুনি, তোমাকে দেখা হয়নি কোনো দিন, তুমি আসো, আমাদের হাই স্কুলের প্রোগ্রাম হচ্ছে, তুমি আসো 95 বছর পূর্তি। আমি বললাম ফাইন আজাদ ভাই, আমারও খুব ভালো লাগার জায়গা এটা যে আমিও আপনাকে কোনো দিন দেখিনি, আপনার নামই শুনে আসছি ছোটোবেলা থেকে, তাহলে নিশ্চয়ই এবার আমাদের সাথে দেখা হচ্ছে আমাদের। তো আমরা কনসার্টের দিন যথারীতি লালমনিরহাটে গিয়ে হাজির। লালমনিরহাট হাই স্কুল মাঠে বিশাল প্যান্ডেল, বিশাল স্টেজ বানানো হয়েছে। আমরা দুপুরবেলা সেখানে গিয়ে পৌঁছলাম। তারপরে পৌঁছার পরে ওই 95 বছর পূর্তি উপলক্ষে বিশাল র্যালি হলো, লালমনিরহাট শহর ঘুরলো। সেই র্যালিতে নেতৃত্ব দিলেন মেজর আজাদ, উনি নেতৃত্ব দিলেন। ওনার বয়স 65-66 তখন। সেই র্যালি ঘুরতে 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 যখন স্কুলের মাঠে ঢুকছে, মাঠে ঢুকে যাওয়ার একটু পরেই উনি জাস্ট ওখানে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সাথে সাথে ওনাকে তুলে নিয়ে রিক্সায় তুলতে জাস্ট উনি মারা গেলেন স্পটেই। মানে এটা হঠাৎ করেই এমন একটা ছন্দপতন, বিশাল 6 থেকে 7 হাজার মানুষের যেখানে গ্যাদারিং, এরকম একটা ঘটনায় সবাই থমকে গেল। আমরা তারপরে যে স্টেজটাতে আসলে আমাদের কনসার্ট করার কথা ছিল, যেই গ্যালারিতে, যেই সামিয়ানার নিচে হাজারো দর্শক এতক্ষণ বসেছিলেন আনন্দ করার জন্য, মুহূর্তে সেটা বিষাদে পরিণত হলো এবং সেই জায়গাতেই ওনার কিছুক্ষণ পরে জানাজা হলো। আমরা মঞ্চে উঠলাম ঠিকই, আমাদেরকে আয়োজকরা পরিচয় করিয়ে দিলেন ঠিকই, আমরা কথাও বললাম, কিন্তু আমার সাথে ওনার দেখাও হলো, মেজর আজাদ সাহেবের দেখাও হলো, কিন্তু সেই দেখাটা
সুখকর হলো না। ভাইয়া এখন একটি গান শুনবো, কোন গানটি হবে এখন? বাবাকে নিয়ে একটি গান করতে চাই। এই গানটি আমারই সুর করা, লিখেছেন শারফুদ্দিন আহমেদ, আমাদের কম্পোজিশন। শুনে আসি গানটা। যার কাঁধে চড়ে শৈশব পার, যার কোলে ছিল নিরাপত্তা, যার হাত ধরে বড় হলো এক ছোট্ট খোকার তুলতুলে হাত। যার কাঁধে চড়ে শৈশব পার, যার কোলে ছিল নিরাপত্তা, যার হাত ধরে বড় হলো এক ছোট্ট খোকার তুলতুলে হাত। সে হাত আজকে হাতরে বেড়ায়, বাবা বাবা বলে করে পাড়ামাত। গেছে বাবা কোন অজানার দেশে, অচেনার দেশে অপশ্যাত। তপশিরা উপশিরা ধমনীতে মগজে রক্তে খবর পাই, বাবা তুমি আছো, বাবা তুমি আছো, মানি না তুমি যে নাই। তপশিরা উপশিরা ধমনীতে মগজে রক্তে খবর পাই, বাবা তুমি আছো, বাবা তুমি আছো, মানি না তুমি যে নাই। তুমি আমার জেগে থাকা দিন, আমার হাজার নির্ঘুম রাত। তুমি আমার জেগে থাকা দিন, আমার হাজার নির্ঘুম রাত। সে হাত আজকে হাতরে বেড়ায়, বাবা বাবা বলে করে পাড়ামাত। গেছে বাবা কোন অজানার দেশে, অচেনার দেশে অকস্মাৎ। বুকের ভেতর চলছে জিকির, কানে বেজে ওঠে সহসা। পিতা স্বর্গ, পিতাই ধর্ম, পিতাহি পরম তপস্যা। বুকের ভেতর চলছে জিকির, কানে বেজে ওঠে সহসা। পিতা স্বর্গ, পিতাই ধর্ম, পিতাহি পরম তপস্যা। একটা সাদা পাঞ্জাবি আর একটা স্নেহের জায়নামাজ। একটা সাদা পাঞ্জাবি আর একটা স্নেহের জায়নামাজ। সে হাত আজকে হাতরে বেড়ায়, বাবা বাবা বলে করে পাড়ামাত। গেছে বাবা কোন অজানার দেশে, অচেনার দেশে অকস্মাৎ। এখন খোকার হাতের মুঠোয় আরেক খোকার তুলতুলে হাত। সে হাতে বাবা ধরেছি তোমায়, দেব না হারাতে ভাইয়া অনেকদিন যাবত যেহেতু গান করছেন, এই ফোক নিয়ে এত কঠিন একটা সাবজেক্ট নিয়ে গান করার যে উৎসাহ কিংবা সাহস, সেটা কোথা থেকে পাওয়া? মানে 2003 সালে আমার ফার্স্ট সোলো অ্যালবাম বের হয়, কতদিন তোমাকে দেখি না। সেটা ছিল সুপার হিট অ্যালবাম, সঙ্গীতা থেকে বের হলো।
সেই অ্যালবাম বের হওয়ার পরে এই এনটিভি থেকেই আমাকে 2004-এর মাঝামাঝি সময়ে ডাকা হলো অনুষ্ঠান উপস্থাপনা করার জন্য, বাউল গানের অনুষ্ঠান উপস্থাপনা। তার আগ পর্যন্ত আসলে বাউল গান সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না, ফোক গান সম্পর্কে আমার সিরিয়াসলি আমার কোনো আগ্রহ ছিল না, আমি বুঝতামই না এটা কী জিনিস। কারণ ওটা ছিল আমার ওই ফার্স্ট অ্যালবামটা ছিল একেবারেই গতানুগতিক ধারার বিরহের গান, সেই সময়ে যেটা চলছিল ক্রেজ। তো আমি তুমি তুমি আমি এই প্রেমের গান, এবং সেটা সুপারহিট। 2000 মানে এই এনটিভিতে বাউল গানের অনুষ্ঠান যখন শুরু করলাম, মন আমার সন্ধান করি, এটা টানা 3.5-4 বছর চলেছে এই চ্যানেলে। এই কাজটা করতে গিয়ে সারা দেশের বাউল শিল্পীদের সাথে আসলে একটা পরিচয় হওয়ার সুযোগ হয় আমার। প্রথম দিকে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, দেশে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে আমরা শুটিং করতাম, তারপরে সেটা স্টুডিও বেসড হয়ে যায়। ওই সময়টাতে না এমন অদ্ভুত সব শিল্পীর সাথে পরিচয় ঘটে আমার। ছোট্ট একটা কথা বলি, একটা ঘটনা, যেটা 2005-এ আমার আম্মা মারা যান। আম্মা মারা যাওয়ার ঠিক 7-8 দিন পরেই এনটিভির স্টুডিওতে রেকর্ডিং হচ্ছে। এক বাউল শিল্পী, ঠিক এই মুহূর্তে আমার নামটা মনে নাই, উনি গান করছেন, ওনার শেষ গানে এসে আমি তো জিপসি বাজাচ্ছি, সব মিউজিশিয়ান সবাই ঠিকঠাক মতো রিদম দিয়ে যাচ্ছি, বাজাচ্ছি, উনি শেষ গানটা এসে মাকে নিয়ে একটা গান ধরলেন, আমাকে বলেও নাই উনি। আমি জাস্ট ওই গানটা যখন সে শুরু করার সাথে সাথে সে নিজে কান্না শুরু করলো, আমি দেখলাম যে একে একে প্রত্যেকে কান্না শুরু করলো, আমি নিজে কাঁদছি আর বাজাচ্ছি। এবং আমার মনে হয় যে ওই সময় যারা ক্যামেরা বা ক্রু যারা ছিলেন প্রত্যেকেই কান্না জুড়ে দিয়েছিলেন। আমি তারপর একটা সময় নিজেকে সামাল দিতে না পেরে আমি সবাইকে থামিয়ে দিলাম, ভাই থামেন। তারপরে মোটামুটি 5-7 মিনিট সবাই হাউমাউ করে কাঁদলাম। কাঁদার পরে আবার নতুন করে নতুন প্রেরণা নিয়ে আবার ওই গানটাই করলাম। তো কেন বললাম যে ওই বাউল গানের মধ্যে আমি এত বেশি ডুবে গিয়েছিলাম, তারপর থেকে আমার কাছে কোনোদিনই মনে হয়নি যে আমি আমার ওই গতানুগতিক ধারার বিরহের গানের লাইনে ফিরে যাব। তখনই ডুবে গেলাম, এবং তারপর থেকে আমি বাউল গানের সংগ্রহ চর্চা, ফোক গানের সংগ্রহ চর্চার মধ্যে ডুবে গেলাম। ওয়েল ভাইয়া, এখন একটা গান শুনবো, কোন গানটি হবে এখন? বরকতুল্লাহ মারুফের লেখা আমার সুরে একটি গান, ঘর বানাইতে ভিজা বালু লাগে। ঘর বানানোর জন্য আসলে অনেক কিছু লাগে, একটা মানুষের সাথে আর একটা বন্ডিং তৈরির জন্য যা লাগে, সত্যি আমাদের সমাজে সেটা কমে যাচ্ছে ধীরে ধীরে। আমরা প্রকৃত বিষয়টা হচ্ছে যে প্রেম, ভালোবাসা, অতটুকুই দরকার। ঘর বানাইতে ভিজা বালু লাগে। শুনে আসি গানটা। ঘর বানাইতে ভিজা বালু লাগে, শুকনা বালু উইরা পড়ে চোখে। তুমি বন্ধু কান্দ দুঃখের ফেরে, আমার খালি কান্দন আছে সুখে। আমার খালি কান্দন আছে সুখে। ঘর বানাইতে ভিজা বালু লাগে, শুকনা বালু উইরা পড়ে চোখে। তুমি বন্ধু কান্দ দুঃখের ফেরে, আমার খালি কান্দন আছে সুখে। ও আমার খালি কান্দন আছে সুখে। কইলা রঙিন পিরান, আমি দেখি সাদা। তুমি দেখো খোলা আসমান, আমি দেখি বাধা। তুমি কইলা রঙিন পিরান, আমি দেখি সাদা। তুমি দেখো খোলা আসমান, আমি দেখি বাধা। বন্ধু তোমার কিরার জবান, যা আসে কই মুখে, আমার খালি কান্দন আছে সুখে। ও আমার খালি কান্দন আছে সুখে।
কি জানি কি দেখলা বন্ধু, কি জানি কি দোষ, যতন কইরা বানলাম গানে তোমার দেয়া রোষ। কি জানি কি দেখলা বন্ধু, কি জানি কি দোষ, যতন কইরা বানলাম গানে তোমার দেয়া রোষ। বন্ধু তবু সুখেই আছি তোমার দেয়া দুঃখে, আমার খালি কান্দন আছে সুখে, ও আমার খালি কান্দন আছে সুখে। ঘর বানাইতে ভিজা বালু লাগে, শুকনা বালু উইরা পড়ে চোখে। তুমি বন্ধু কান্দ দুঃখের ফেরে, আমার খালি কান্দন আছে সুখে, ও আমার খালি কান্দন আছে সুখে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক সুন্দর একটা গান গেয়ে শোনানোর জন্য। অবশ্যই আবারও থ্যাংক ইউ জানাচ্ছি আপনাদের মূল্যবান সময় এনটিভিকে দেওয়ার জন্য। আমাদেরও আসলে কৃতজ্ঞতার ভাষা নেই, কৃতজ্ঞতা প্রকাশের। এনটিভিকে অনেক বেশি ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমরা ব্যান্ড মেম্বার, আমরা সবাই মিলে চলছি যে উদ্দেশ্য নিয়ে, লোকগানের সাধনায় নিজেদেরকে আমরা মত্ত রেখেছি, সেই সাথে নিজেদেরও গানগুলো করছি, আধুনিক গান। আমরা দর্শকদের কাছে দোয়া চাই, দর্শকদের কাছে এতটুকুই আমাদের দাবি, আপনারা বাংলা গানের মধ্যেই থাকুন, লোকগানের মধ্যেই থাকুন। থ্যাংক ইউ। দর্শক, একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা দেখা হবে একই দিনে একই সময় এনটিভির পর্দায় নতুন কোনো ব্যান্ডের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।